হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে জেনারেল সায়েন্সের 9 নম্বর পার্টটা। অলরেডি 8টা পার্ট কভার হয়েছে, যেখানে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি আর আরআরবি এনটিপিসির জন্য মেনলি সায়েন্সের ক্লাসগুলো করাচ্ছি। তো 8 নম্বর, মোট 8টা পার্ট। এর আগের পার্টটা তোমরা এখানে দেখতে পাবে, আই বাটন রয়েছে, দেখো আই বাটনে ক্লিক করে নাও, আগের পার্টটা তোমাদের এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। ফার্স্ট আজকে কি প্রশ্ন রয়েছে দেখো, দীর্ঘদিন অধিক পরিমাণে পারদযুক্ত জল পান করলে কি রোগ হয়? 5 সেকেন্ড তোমাদের জন্য সময়, কোনটা হবে তাড়াতাড়ি বলো অ্যান্সার। ওকে, টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে মিনামাটা। এক্ষেত্রে মিনামাটা রোগটা হয় পারদের জন্য। আচ্ছা, এটাই কেন হয়? এটা আমি আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম, এটা কিন্তু ক্যাডমিয়ামের জন্য হয়, তাই তো? ওকে। আচ্ছা, এখানে ব্ল্যাক ফুডটা হয় আর্সেনিকের জন্য। আর আমাদের এখানে ফ্লুরোসিসটা হয় ফ্লুরাইডের জন্য। ফ্লুরাইড, ওকে, বা ফ্লুরাইড, এটার জন্য হয়ে যায় আমাদের ফ্লুরোসিস। আর মিনামাটা হয় পারদ। এছাড়া আমি আগের একটা পার্টে তোমাদের বলেছিলাম এই রোগগুলো সম্পর্কে। নেক্সট যেটা দেখবো আমরা, গ্রিন ভিট্রিয়লে মোট পরমাণুর সংখ্যা কটা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে 27। কেননা গ্রিন ভিট্রিয়ল কোনটাকে বলে? গ্রিন ভিট্রিয়ল বলে কিন্তু FeSO4.7H2O কে, যেটার নাম হচ্ছে ফেরাস সালফেট। কি বলবো এটাকে? আমরা বলবো ফেরাস সালফেট। ওকে। আচ্ছা, এখানে দেখো 27টা অণু কোথা থেকে আসছে, দেখো 7টা H2, মানে এখানে হয়ে গেল এইচের জন্য 14টা। আচ্ছা, এখানে অক্সিজেন রয়েছে 7টা। এখানে এখানের অক্সিজেন দেখো আরও 4টে রয়েছে। ঠিক আছে, তাহলে আরও এখানে 4টে লিখে দিচ্ছি। এখানে সালফার একটা, এফি একটা, তাহলে এফি একটা আর সালফার একটা, তাহলে টোটাল হয়ে গেল আমাদের কত? 14 আর 7 21, আর এদিকে 6 27, 27। সেই জন্য এক্ষেত্রে গ্রিন ভিট্রিয়লের মোট পরমাণুর সংখ্যা কিন্তু 27। ওকে, নেক্সট চলে যাব, নিচের কোন ফলটা প্রকৃত ফল নয়? 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে ন্যাশপাতি। এটা নেশপাতি হয়ে গেছে, ন্যাশপাতি করে নিও তোমরা একটু। নিচের কোন ফলটা প্রকৃত ফল নয়? অ্যান্সার হয়ে যাবে আমাদের ন্যাশপাতি। এখানে আমাদের একবার ছোট্ট করে জেনে নিতে হবে প্রকৃত ফল কাকে বলে, অপ্রকৃত ফল কাকে বলে। আমি এটা বলছি, শুনে নাও ভালো করে। প্রকৃত ফল হচ্ছে সেই ফলগুলো যেগুলো ফুলের শুধুমাত্র ডিম্বাশয় থেকে উৎপত্তি লাভ করে। মানে ডিম্বাশয়টা যখন ফলে পরিণত হয়, সেটা যে ফলের ক্ষেত্রে হয় সেটাকে আমরা প্রকৃত ফল বলবো। আর ওই ডিম্বাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ থেকে যদি ফল তৈরি হয় বা ফল উৎপন্ন হয়, তখন আমরা সেটাকে বলি অপ্রকৃত ফল। এবারে কয়েকটা এক্সাম্পল আমরা যদি দেখে নিই প্রকৃত ফলের। প্রকৃত ফল হচ্ছে আম, জাম, মটর, লিচু। দেখো প্রকৃত ফলের আমি কিছু এখানে এক্সাম্পল দিচ্ছি। আম, লিচু, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার মটর, ঠিক আছে, এরপরে ধরো লেবু যদি বলি, পেঁপে, এগুলো সব কিন্তু প্রকৃত ফল। ঠিক আছে, জামও হবে। আর অপ্রকৃত ফল কোনগুলো? যেমন ধরো চালতা, চালতা, এখানে ন্যাশপাতি যেটা বললাম ন্যাশপাতি। তাছাড়া আমরা বলতে পারি আপেল। আপেলটা অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করা, আপেলটা কিন্তু অপ্রকৃত ফল। ঠিক আছে, ডুমুর, কাজু বাদাম, এগুলো সবকটা কিন্তু আমাদের অপ্রকৃত ফল। ওকে, নেক্সট চলে যাব আমরা, ব্লিচিংয়ের গন্ধ নিচের কার মতো? 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে ক্লোরিন। ক্লোরিনের গন্ধ ছাড়া ব্লিচিংয়ে আমরা জানি। ব্লিচিংয়ের সংকেত কি? ব্লিচিংয়ের কেমিক্যাল ফর্মুলা, রাসায়নিক সংকেত হচ্ছে সিএ সিএলও সিএ ClO2। এটা হচ্ছে ব্লিচিং পাউডারের কেমিক্যাল ফর্মুলা। আর এটার একটা নাম রয়েছে, যেটা হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। আচ্ছা, এটা লিখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। ওকে, হাইপোক্লোরাইট। তো এখানে দুটো জিনিস আমাদের দেখতে হলো, ব্লিচিংয়ের গন্ধ ক্লোরিনের মতো, এখানে ক্লোরিন থাকছে।
এটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারকে আমরা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করি, আর ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে ব্লিচিংয়ের কেমিক্যাল নাম, রাসায়নিক নাম। ঠিক আছে, নেক্সট চলে যাব 277 তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে কি বলে? ওকে, টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে 1 লিটার। কেননা আমরা জানি কি, দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব সব থেকে বেশি বলে আমরা এটাকে একটা প্রমাণ মান ধরি। আর এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডেই 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে আমাদের 1 লিটার বলা হয়। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হচ্ছে? আমরা যদি 273-এর সাথে 4টা যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে কত? 277কে। সেই জন্য 277 তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে আমরা বলবো 1 লিটার। ওকে, নেক্সট দেখব স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা? অভিকর্ষজ বল। এখানে আবার নতুন করে আর কিছু বলার নেই। নেক্সট চলে যাব নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভৌত রাশি নয়? 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে বায়ু। দৈর্ঘ্য আমরা জানি ভৌত রাশি, একটা আয়তন ভৌত রাশি, ক্ষেত্রফল ভৌত রাশি। ঠিক আছে, যা কিছু মানে আমরা মাপতে পারি সেগুলো হচ্ছে ভৌত রাশি। তো বায়ু সেক্ষেত্রে আমাদের ভৌত রাশি হবে না। নেক্সট আমরা যেটা দেখব, দুটি ঘটনার মধ্যবর্তী সময়ের ব্যবধান পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোনটা? 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের কোনটা হবে? স্টপ ওয়াচ। নেক্সট আলোকবর্ষ হলো, দেখো এখানে আলোকবর্ষ রয়েছে আমাদের 4টে অপশান রয়েছে। 5 সেকেন্ড তোমাদের জন্য সময় থাকলো। ওকে, টাইম আপ। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের শূন্য মাধ্যমে আলোকরশ্মির 1 বছরের অতিক্রান্ত দূরত্ব। খুব সহজ প্রশ্ন ছিল। ওকে, চলো নেক্সটটা চলে যাই। মেট্রোনাম কি? ওকে, দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে উপগ্রহ উৎক্ষেপণকালে ব্যবহৃত সময় নির্ভুল পরিমাপক এক ধরনের ঘড়ি। অপশান সিটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব, সোনা বা হীরের ভর পরিমাপের জন্য সাধারণত কোন একক ব্যবহার করা হয়? টাইম আপ। অ্যান্সার আমাদের এক্ষেত্রে কত হবে? ক্যারেট। নিচের রাশিগুলি, এখানে নিজের রাশি হয়ে গেছে, এখানটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে। নিজের হয়ে গেছে, এটা নিচের হবে। নিচের রাশিগুলির মধ্যে মাত্রাহীন রাশি কোনটা? ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, এইখানে আমাদের কয়েকটা জিনিস একটু দেখে নিতে হবে। লিন তাপের মাত্রা কি, এটাও এক্সামে জিজ্ঞাসা করা হয়। তার আগে আমরা দেখি আপেক্ষিক তাপের মাত্রাটা। আপেক্ষিক তাপের মাত্রা হচ্ছে m⁻0, L⁻2, T⁻², K⁻−1। এটা হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রা। এটা একটু ভালো করে নোট করে নাও। আপেক্ষিক তাপ তো গেল, এখানে আপেক্ষিক গুরুত্বের কোনো মাত্রা নেই। লিন তাপের মাত্রাটাও প্রচুর জিজ্ঞাসা করা হয় এক্সামে। m⁻0, L⁻2, T⁻−1, এটা হচ্ছে লিন তাপের মাত্রা। আর আমরা যদি দেখি সময়, তাহলে সবসময় অবশ্যই টি হবে। এছাড়া ধরো আরেকটা পরে প্রচুর, সেটা হচ্ছে বলের মাত্রা, mL⁻²। ঠিক আছে, এরকম অনেক কিছু মাত্রা রয়েছে, এরকম 8-9টা মাত্রা রয়েছে যেগুলো এক্সামে জিজ্ঞাসা করা হয়। আমি তোমাদের পরের ক্লাসগুলোতে আরও বলে দেব। নেক্সট দেখো, এসআই পদ্ধতিতে কোন পদার্থের ঘনত্বের সাংখ্যমান সিজিএস পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্বের সাংখ্যমানের কি হবে? আচ্ছা, এসআই পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্বের সাংখ্যমানটা সিজিএস পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্বের সাংখ্যমানেতে কী হবে? খুব সহজ, কমন সেন্স এটা। 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। এক্ষেত্রে টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা? বেশি। অবশ্যই এসআই পদ্ধতিতে যেটা হবে, এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে অবশ্যই সাংখ্যমানটা আমাদের বেশি হবে। সাংখ্যমান বলার বক্তব্য হচ্ছে, দেখো এখানে যদি আমরা যদি এখানে বলি যে 1 কেজি, এখানে আমাদের কত হবে? 1 গ্রাম, তাই তো? তাহলে 1000 গ্রাম। তো এখানে সাংখ্যমানটা বেশি হচ্ছে না, 1000টা বেশি 1-এর থেকে। এটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে আর কি। নেক্সট দেখব, দৈর্ঘ্য, সময় এবং বলের একক দ্বিগুণ হলে ক্ষমতার একক বৃদ্ধি পাবে।
তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে? 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে দ্বিগুণ। দৈর্ঘ্য সময়ের বলের একক যদি দ্বিগুণ হয় তাহলে ক্ষমতার একক বৃদ্ধি পাবে দ্বিগুণ। এখানে আমাদের ক্ষমতার যে রাশিমালা যেটা ইউজ করে আমরা ম্যাথগুলো করি, সেটা হচ্ছে P=W/T। এই যে ফর্মুলাগুলো আমি বলছি এগুলো তোমরা মনে রাখবে, এগুলো কমপ্লিট হওয়ার পর যখন আমি ম্যাথ ধরবো তখন কিন্তু এগুলো কাজে লাগবে। ওকে, P=WT, বা আমি অলরেডি ভৌতবিজ্ঞানের অঙ্কের 7টা ক্লাস দিয়ে দিয়েছি, 7-8টা মতো ক্লাস। তোমরা একটু দেখো, ফিজিক্সের মধ্যে রয়েছে, ফিজিক্স জিকে বলে যেটা রয়েছে, ফিজিক্স জিকে বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে ওগুলো। ঠিক আছে, ভৌতবিজ্ঞানের অঙ্কের আমি অনেকগুলো ক্লাস দিয়ে রেখেছি। ভৌতবিজ্ঞানের রেলে যা যা অঙ্ক, যে ধরনের অঙ্কগুলো আসে সেই ধরনের অঙ্কগুলো ওখানে কভার করানো হয়েছে। ভৌতবিজ্ঞানের ম্যাথ তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তারপরেও ওগুলো ছাড়াও আমি আরও ক্লাস করাবো। তো এক্ষেত্রে ডাব্লুটা হচ্ছে আমাদের কি ওয়ার্ক, আর টিটা হচ্ছে টাইম, মানে এটা হচ্ছে আমাদের কার্য আর এটা হচ্ছে সময়। তো আমরা ক্ষমতা কি বলি? একক সময়ে যে কার্য করা হয় সেটাকে আমরা বলি ক্ষমতা। এর এসআই আর সিজিএস ইউনিট দুটোই আমাদেরকে ভালো করে একবার দেখে নিতে হবে। এসআই ইউনিট কি? ওয়াট। ওয়াট হচ্ছে আমাদের এসআই ইউনিট অফ ক্ষমতা, মানে পাওয়ার। আর সিজিএস হচ্ছে আমরা কি দেখব? আর্ক পার সেকেন্ড। ওকে, আর্ক পার সেকেন্ড হচ্ছে আমাদের সিজিএসে একক ক্ষমতার। তো এইগুলো এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয় যেগুলো বললাম। নেক্সট দেখব ভর মাপার যন্ত্রের নাম কি? ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে সাধারণ তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? ভার মাপা হয়। থার্মোমিটারের সাহায্যে মাপা হয় তাপমাত্রা বা উষ্ণতা। সরি, তাপমাত্রা বা উষ্ণতা, এইটা মাপা হয় আমাদের থার্মোমিটারের সাহায্যে। আর এখানে ম্যানোমিটার যেটা আছে সেটাতে আমরা গ্যাসের চাপ মাপি। ঠিক আছে, বায়ুর চাপ কিন্তু নয়, গ্যাসের চাপ মাপি আমরা ম্যানোমিটারের সাহায্যে। আর ব্যারোমিটারের সাহায্যে ব্যারোমিটারের সাহায্যে আমরা সবসময় বায়ুর চাপ মাপি। ঠিক আছে, ব্যারোমিটার আর ম্যানোমিটারটা অনেক সময় গুলিয়ে ফেলে অনেকে। এটা কিন্তু বায়ুর চাপ, মানে বায়ুমণ্ডলের যে চাপ আমরা সেই বায়ুর চাপ বলবো। আর গ্যাসের চাপের জন্য কিন্তু আমরা ম্যানোমিটার ব্যবহার করি। ওকে, গ্যাসের চাপ মাপার জন্য। নেক্সট দেখব কোনো বস্তুর ওজন সর্বোচ্চ হয় কোথায়? এটা আগের দিনও আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। টাইম আপ। অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে মেরু অঞ্চলে। দেখো আমি এখানে তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে মেরু অঞ্চলে জিটা সব থেকে বেশি হয়, নিরক্ষরেখা সব থেকে কম হয়। আমাদের পৃথিবীতে আমরা যদি দেখি তাহলে সে হচ্ছে নিরক্ষরেখাতে সব থেকে কম, নিরক্ষরেখাতে সব থেকে কম, আর সব থেকে বেশি হচ্ছে মেরু অঞ্চলে। কেননা এইখানে হচ্ছে জি সব থেকে বেশি, এখানে যে আমাদের অভিকর্ষজ ত্বরণ সেটা হচ্ছে মেরুতে সব থেকে বেশি, আর নিরক্ষরেখাতে সব থেকে কম, কেননা এখানে ঘূর্ণন সবচেয়ে বেশি। এখানে যেহেতু ঘূর্ণন সব থেকে বেশি নিরক্ষরেখাতে, সেই জন্য অভিকর্ষজ ত্বরণের মানটা কিন্তু খুব কম। আর এখানে ঘূর্ণনটা খুব কম বলে এখানে অভিকর্ষজ ত্বরণের মানটা খুব বেশি। আর এখানে আমাদের একটা গ্র্যাফ থাকে, সেই গ্র্যাফ অনুযায়ী এই অভিকর্ষজ ত্বরণ আর এটা পরিবর্তিত হয়। ধরো এই গ্র্যাফটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে আমরা উঠবো জিটা এইভাবে পরিবর্তিত হতে থাকবে। ঠিক আছে, আর আমরা যত দেখো নিচের দিকে যাব তত কিন্তু জি এর মানটা এইভাবে কিন্তু জি এর মান যত আমরা ভিতর দিকে ঢুকবো, মানে পৃথিবীর কেন্দ্রে একদম একদম কেন্দ্রে গেলে কিন্তু শূন্য হয়ে যাবে। যার জন্য পৃথিবীর কেন্দ্রে কিন্তু ওজন আমাদের শূন্য হয়। কেননা ওজন মানে কি জানি? ওজন মানে আমরা জানি হচ্ছে এমজি। সবসময় অবশ্যই জি এর ওপর ডিপেন্ড করবে। তো এই জিটা এখানে জিরো বলে আমাদের ওজনটা কিন্তু পৃথিবীর কেন্দ্রেতে শূন্য। আর সব থেকে বেশি দেখো হায়েস্ট হচ্ছে ভূপৃষ্ঠে। এবার ভূপৃষ্ঠেরও সব থেকে কোথায় বেশি? মেরু অঞ্চলে। ওকে, আর নিরক্ষরেখাতে সব থেকে কম। নেক্সট দেখবো 0 ডিগ্রি উষ্ণতায় 10 গ্রাম বরফকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জলে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপ কত লাগবে? চলো দেখো, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে 1000 ক্যালোরি। আমরা একবার অঙ্কটা করে দেখে নিই। এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যদি 10 গ্রাম বরফকে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলে নিয়ে যাই, তাহলে আমাদের কতটা তাপ লাগবে? এক্ষেত্রে কতটা তাপ লাগবে?
ওকে, দেখো এখানে আমি কি করলাম, দেখো 80 ক্যালোরি যেটা রয়েছে, 80 ক্যালোরিটা কি রয়েছে, চলো অঙ্কটা আমরা একবার এখানে করে দেখেই নিই। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আমাদের 10 গ্রাম বরফ যেটা রয়েছে, আমরা এই 10 গ্রাম বরফকে ফার্স্টে কী করব, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম যদি জলে পরিণত করি তাহলে কি হবে সেইটা আমাদেরকে আগে দেখতে হবে, বরফ থেকে জলে। তো দেখো বরফ থেকে জলে যাওয়ার সময় তাপমাত্রা মানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পরিবর্তন হয় কিসের, একটা ইন্টারনাল হিটের, মানে যেটা আমরা বলি ল্যাটেন্ট হিট বা লিন তাপ। তো এই বরফ গলনের লিন তাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম, 1 গ্রামের জন্য কত, 80 ক্যালোরি। তাহলে এখানে আমার হচ্ছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম ইন্টু 80 আমাদের কত হবে, এখানে 800 ক্যালোরি হয়ে গেল। 800 ক্যালোরি কিসের জন্য হলো, আমাদের 10 গ্রাম বরফ থেকে 10 গ্রাম জলে যাওয়ার জন্য। এবার ধরো 10 গ্রাম জল থেকে 10 গ্রাম যদি জল আমরা দেখি 10 গ্রাম জল থেকে যেটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, আর এখানে আমাদের নিয়ে যেতে হবে কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম আমরা জলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা জল থেকে জল টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ফর্মুলা ইউজ করতে হয় H=mst। তাহলে এখানে এম আমাদের কত, 10 হচ্ছে, এস হচ্ছে আমাদের জলের আপেক্ষিক তাপ 1, আর টি হচ্ছে আমাদের এখানে ডিফারেন্স কত, 0 থেকে 20, মানে ডিফারেন্স হচ্ছে 20। তো এক্ষেত্রে আমাদের হয়ে গেল 200 ক্যালোরি। তাহলে এখানে 200 ক্যালোরি আর এখানে 800 ক্যালোরি, টোটাল কত হলো আমাদের, টোটাল হয়ে গেল 1000 ক্যালোরি। 800 আর 200 যোগ করলে আমাদের চলে আসে 1000 ক্যালোরি। নেক্সট যেটা দেখব, একটি বিকারে রাখা তরলে একটি বস্তু ভাসছে, সমগ্র সংস্থাটি অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল, বস্তুর ওপরে তরলের দ্বারা প্রযুক্ত প্লবতার মান কত হবে। এটা তোমাদের জন্য প্রশ্ন, 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, এক্ষেত্রে আমাদের টাইম আপ হয়ে গেছে। অ্যান্সার কোনটা হবে, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 0। নেক্সট দেখবো অপ্রচলিত শক্তির উদাহরণ কোনটা, অপ্রচলিত শক্তির উদাহরণ। ওকে, এক্ষেত্রে টাইম আপ, আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে বায়ু শক্তি। নেক্সট, বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কি হতো। ওকে, দেখো এক্ষেত্রে টাইম আপ, অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা, কমে যেত। নেক্সট দেখবো একটি পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখটি কি ধরনের হবে। দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে সময় অক্ষের সমান্তরালে একটা সরলরেখা। নেক্সট দেখবো স্প্রিং তুলা যন্ত্র যে স্থানে কাজ করে না সেই স্থানটি হলো কোনটা। আমি একটু আগেই এটা আলোচনা করেছি, দেখি তোমরা কে কে রাইট অ্যান্সার করতে পারো। অ্যান্সার হয়ে যাবে আমাদের পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্রে ভার কিন্তু শূন্য হয়, মানে একদম পৃথিবীর কেন্দ্রবিন্দুতে। আমি একটু আগেই বলেছি ওখানে ওজন নেই। একটি বস্তুর ভার 9.8 কিলোগ্রাম হলে বস্তুটির ভর কত হবে। ওকে, টাইম আপ, অ্যান্সার আমাদের হয়ে যাবে 1 কেজি। আমরা 1-এর সাথে 9.8 মিটার পার সেকেন্ড এটা গুণ করেই কিন্তু পাই বস্তুর ভর, মানে আমি একটু আগেই বললাম mg, m ইন্টু জি। তো এখানে m1 জি হচ্ছে 9.8, সেটা মিশিয়ে আমাদের 9.8 কেজি হয়েছে। ওকে, তো এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 1 কেজি। অনেক সময় এই ধরনের প্রশ্ন চলে আসে। স্থির চাপে কী ধরনের পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হয়। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে বিশুদ্ধ কেলাস আকার পদার্থের। নেক্সট যেটা দেখবো, বটম লির পরীক্ষাটি সফল হতে গেলে চারপাশের বায়ুমণ্ডলের তাপমাত্রা কোনটা হবে। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকতে হবে। ঠিক আছে, এই বটম লির পরীক্ষা নিয়ে আমি পরের দিন আরও প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের এই নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে পারো তোমরা, সব কটা নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাওয়ার জন্য। ফ্রি অনলাইন mockTest.in-এ যে আমাদের যে মানে এক্সামগুলো কন্ডাক্ট করা হচ্ছে সকাল 9টা রাত্রি 9টা, যেটা এক্ষুনি একটা হবে। তো তোমরা মানডে টু ফ্রাইডে এক্সামগুলো দিতে পারো সাবজেক্ট ওয়াইজ এবং এক্সাম ওয়াইজ। আনএকাডেমিতেও তোমরা মক টেস্ট দিতে পারবে। দেখো এই সব কটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা এখানেও
ফ্রি ডেলি টেস্ট সিরিজ দিতে পারবে, যেটা 10th জুন অলরেডি স্টার্ট হয়ে গেছে, প্রায় 1 মাস হতে চললো। প্রত্যেক দিন 8টার সময় এখানেও মক টেস্ট হচ্ছে। আর এইগুলো দেখো তোমরা কিভাবে দেবে, দেখো WBPSC গোলটা সিলেক্ট করবে প্রথমে, তারপর যদি মোবাইল ফোন হয় তাহলে সেক্ষেত্রে ক্লিক অন সি অল বলে একটা জায়গা থাকবে, সেখানে ক্লিক করে নেবে, তারপর অনগোয়িং, তারপর WBPSC। আর যদি ডেস্কটপ হয় তাহলে টেস্ট সিরিজ দেখবে, একদম লেফট সাইডে রয়েছে, টপ লেফট সাইডে, তারপর টেস্ট সিরিজের উপর ক্লিক করলে অনগোয়িং দেখতে পাবে, ওখানে অনেকগুলো টেস্ট সিরিজ পেয়ে যাবে। ঠিক এইরকমভাবে দেখো ডেস্কটপের জন্য ঠিক এই ভিউটা থাকবে, আর মোবাইলের জন্য থাকবে এই ভিউটা। ওকে, তো তোমরা এগুলো করে এবার এখান থেকে তোমাদের টেস্টটা মানে টেস্টটা তোমরা স্টার্ট করতে পারবে। দেখো এখানে তোমরা 20টা MCQ কোশ্চেনের অ্যান্সার করলে, তারপরে ফিনিশ করার পর কুইজটা কিছুক্ষণ ওখানে ওয়েট করবে, তাহলে তোমরা কে কত নাম্বার পেলে, বা আর যারা পরীক্ষা দিয়েছিল তাদের সাথে লিডার বোর্ডে নিজেদের সাথে কম্পেয়ার করতে পারবে তোমরা। ঠিক আছে, তোমাদের র্যাঙ্ক তোমরা নিজেরা দেখতে পারবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা বুঝতে পারবে তোমরা কতটা হচ্ছে মানে পড়াশোনার দিক থেকে এগিয়ে গেছো, প্রিপারেশান তোমাদের কতটা ভালো আছে। এবার দেখো এই যে পরীক্ষাগুলো হবে সেগুলো সোমনাথ বাড়ি স্যার বিনামূল্যে একটা ক্লাস করবেন, যেখানে তোমাদের এগুলো পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে বিশ্লেষণ করা হবে। আমিও আনএকাডেমিতে ক্লাস করাচ্ছি, স্পেশাল ক্লাস, যেগুলো ফ্রি ক্লাস। আমি আজকেও সকালবেলা আজকে একটা ক্লাস করিয়েছি 11 AM। তো তোমরা ওই ক্লাসটাও ফলো করো, কুন্তল মাহিন্দার বলে তোমরা সার্চ করো WBPSCতে। ঠিক আছে, কুন্তল মাহিন্দার। আজকে আমি তোমাদের ওখানে ট্রিগোনোমেট্রির ক্লাস করিয়েছি। আর এখানে দেখো তোমরা সাবস্ক্রিপশান নিতে পারো আনএকাডেমি, কেননা আনএকাডেমি খুব তাড়াতাড়ি এগুলো হয়তো ফিসগুলো হয়তো বাড়িয়ে দেবে। এখন প্রথম আনএকাডেমি এখানে এই খুব কম দিন আনএকাডেমি আমাদের জন্য এই ব্যবস্থাগুলো এনেছে, যে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সাম এই আনএকাডেমি যারা এডুকেটার রয়েছেন তাদের কাছে পড়ে সেগুলো ক্লিয়ার করতে পারি, যারা অনেক দিন ধরে বিভিন্ন জায়গাতে পড়িয়ে আসছেন, যাদের অভিজ্ঞতা রয়েছে। তো তোমরা এখান থেকে সাবস্ক্রিপশানটা নিলে তাড়াতাড়ি একটু নিয়ে নাও, নাহলে কিন্তু এটা পরে হয়তো বেড়ে যেতে পারে। তো দেখো এখানে যারা মানে নেক্সট ইয়ারে রেলওয়ের জন্য তোমরা যারা খাটাখাটুনি করছো, রেলওয়ের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, বা নেক্সট ইয়ারে WBCS-এর জন্য, তারা কিন্তু এই 1 বছর বা 2 বছরের সাবস্ক্রিপশানগুলো নিতে পারো। এক্ষেত্রে তোমাদের মান্থলি চার্জটাও অনেক কমে যাবে। তো তোমরা যখন এখানে সাবস্ক্রিপশান নেবে, তোমরা এই কোডটাও যদি ইউজ করো, এই Knowledge60 কোড, এটা হচ্ছে Knowledge60, এই জায়গাটাতে করে তোমাদেরকে লিখে দিতে হবে, তাহলে তোমরা এখানে কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট এখান থেকে পাবে। ওকে, আর প্রত্যেক দিন 11টার সময় আপাতত মানডে টু ফ্রাইডে, এখন এই মাসটা চলবে মানডে টু ফ্রাইডে, তোমরা আমার সাথে ক্লাসে জয়েন করতে পারো। এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, এই ক্লাসগুলো করে আগে তোমরা নিজেদের অভিজ্ঞতা মানে সঞ্চয় করো, দেখো ক্লাসগুলো কীরকম হচ্ছে, কীরকমভাবে ইন্টারাকশান করছে এডুকেটাররা তোমাদের সাথে, তারপর তোমরা সাবস্ক্রিপশানটা নাও, এবং যখন নেবে অবশ্যই এই কোডটা ইউজ করবে, তাহলে তোমাদের কিন্তু আরও 10% ডিসকাউন্ট হয়ে যাবে, মানে 7,000 টাকারটা 6,300 হয়ে যাবে, যেটাতে করে তোমরা 1 বছর এই প্ল্যাটফর্মটা পুরোপুরি ইউজ করতে পারবে। এই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ডাইরেক্ট ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পেজটা পেয়ে যাবে। সেখানে গিয়ে জাস্ট এখানে তোমরা এই কোডটা অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের 10% 6,300 টাকা পে করলে তোমরা 1 বছরের সাবস্ক্রিপশান নিতে পারবে। আর যদি 2 বছরের নিতে চাও তাহলে দেখো আরও খুব ভালো হবে, যেটা হচ্ছে 8,400, সব থেকে বেটার। ওকে, এখানে 7,000, এখানে 8,400, সব থেকে বেটার হবে 2 বছরেরটা যদি নিয়ে নাও। এটা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি নিয়ে নাও, যারা নেবো করছো, কেননা খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়তো বেড়েও যেতে পারে। ওকে, তো চলো আমরা আবার কালকে সকালের যে কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 6টার সময় সেখানে গিয়ে আলোচনা করব, কালকের 7th জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেখানে তোমাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ।